শরতের আকাশে পেঁজা তুলোর মতো ভাসমান মেঘ, এই ছবি আমাদের প্রত্যেকেরই চেনা। কিন্তু যা অচেনা তা হলো এই শরৎকালেও আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, একরাশ কালো মেঘ মাথায় করেই আমরা চললাম আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। 14ই সেপ্টেম্বর 2024 কলকাতা থেকে 126 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা এসে পৌঁছেছি জয়পুর ফরেস্টে। জয়পুর বাঁকুড়ার একটা অন্যতম ইম্পর্টেন্ট একটা বলতে পারা যায় যে পর্যটন কেন্দ্র, এবং এই জয়পুর ফরেস্ট ঘিরেই কিন্তু গড়ে উঠেছে বনলতা রিসর্ট। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বনলতা রিসর্টের সামনে, যেখান থেকে আজকে আমাদের জয়পুর দর্শন শুরু হবে। আমরা বনলতাতে আজকে লাঞ্চ করব ফার্স্টে, এবং সেখানে বনলতা থেকে লাঞ্চ করার পরে আমরা এই জঙ্গলটা চারিপাশটা ঘুরে দেখব। এই বনলতা রিসর্টটা ইটসেলফ একটা ঘুরতে মানে ঘোরার মতো জায়গা। এখানে লোকজন আসে, বিভিন্ন ধরনের স্পেশাল যে সমস্ত মিটগুলো রয়েছে যেগুলো আমরা সচরাচর কলকাতায় পাই না, সেগুলো এখানে খেতে পাওয়া যায়। এখানে রেস্টুরেন্ট একটা আছে খুব ভালো, যদি আমরা আজকে এগুলো ট্রাই করবো না, আমরা এখন প্রথমে লাঞ্চ করে নেব এবং তারপরে এই রাস্তা ধরে সোজাসুজি আমরা চলে যাব জয়পুর ফরেস্ট দেখার জন্য। তো চলো শুরু করা যাক আজকে জয়পুরের গল্প। আমরা বসে রয়েছি বনলতা রিসর্টের যে রেস্টুরেন্টটা রয়েছে সেই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটা রেসিডেন্ট গেস্ট যারা রয়েছে তার পাশাপাশি যে কোনো সাধারণ মানুষ যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করছে তারা প্রত্যেকেই এখানে আসতে পারে। এবং এই জয়পুরের যে এন্টায়ার যে জয়পুর ঘুরে দেখা, তো তার কিন্তু একটা খুবই ইন্টিগ্রাল পার্ট হচ্ছে এই বনলতাতে লাঞ্চ করা। তো আমাদের মোটামুটি আসতে দুপুর হয়ে গেছে। তো আমরা শুরুতেই যেটা করছি যে আমরা জঙ্গলের ভিতরে যাওয়ার আগে আমরা এখানে প্রথমে লাঞ্চটা সেরে নেব। কেমন টেস্ট রাজা খাবার? ভালো। এই বনলতা কিন্তু আরো একটা কারণের জন্য কিন্তু খুব ফেমাস, সেটা হচ্ছে যে এই বনলতায় কিন্তু কিছু স্পেশাল ক্যাটাগরির ননভেজ আইটেমও পাওয়া যায়, যার মধ্যে অবশ্যই যেটা বলতে হবে সেটা হচ্ছে যে টার্কি, কোয়েল, এমু, অস্ট্রিচ এবং সাথে হচ্ছে করকনাথ মুরগি, যেটা খুব ফেমাস তোমরা জানো। তো এই সমস্ত মিটগুলো যদি খেতে হয়, সেগুলো যদি টেস্ট করতে হয়, তাহলেও কিন্তু বনলতা খুব ভালো একটা অপশন, কারণ এখানে কিন্তু এগুলো খুব ভালো ওয়েল কুক, এবং সব থেকে বড় কথা এগুলো প্রত্যেকটা চাষ কিন্তু এরা নিজেদের ফার্মে করে। জাস্ট এই রেস্টুরেন্টের পেছনেই হচ্ছে এদের থাকার জায়গাগুলো এবং তার পাশে রয়েছে এদের ফার্ম। সেই ফার্ম থেকে কিন্তু একদম ফ্রেশলি এই জিনিসগুলো চাষ করা হয় এবং সেগুলোই কিন্তু এখানে খাওয়ার জন্য দেওয়া হয়। আরও একটা ভালো বিষয় যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে খাবার শেষে অবশ্যই এটা মাস্ট আর কি প্রত্যেককে দেওয়া হয়, সেটা হচ্ছে চাটনি এবং তার সাথে হচ্ছে পায়েস। এটা কমপ্লিমেন্টারি, আপনি অর্ডার করুন বা না করুন এই খাবারটা আপনাকে কিন্তু দেবেই। এই বনলতার রিসর্টে কিন্তু থাকার খুব ভালো অপশন রয়েছে। মোটামুটি স্ট্যান্ডার্ড এসি ডাবল বেডেড রুম শুরু হয় 2240 টাকা থেকে। ভেতরে গাড়ি রাখার অ্যাম্পল স্পেস রয়েছে, তো যারা 4 চাকা নিয়ে আসছেন তাদের জন্য এখানে পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। বনলতা রিসর্ট থেকে বেরিয়ে বিষ্ণুপুরের দিকে যেতে 4 কিলোমিটার মাথায় একটা রাস্তায় লেফট টার্ন নিয়ে এই মাটির রাস্তা ধরেই কিন্তু যেতে হবে জঙ্গলের ভিতরে। এই রাস্তায় 6 কিলোমিটার মতো গিয়ে ডান দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যাবে ব্রিটিশ আমলে তৈরি একটা টেলিগ্রাফ টাওয়ার। জয়পুরের জঙ্গলে মূলত শাল, পলাশ, মহুয়া এবং নিম গাছের আধিক্য দেখতে পাওয়া যায়। এই জয়পুর ফরেস্ট কিন্তু অ্যানিমাল সাইটিং এর জন্য খুব একটা এক্সাইটিং জায়গা নয়। এই জয়পুর ফরেস্টের যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে আমেরিকান স্টেট এয়ারফোর্স। তারা এখানে একটা এয়ার বেস তৈরি করে, যেটা সেই সময় আমাদের যুদ্ধের সময় ব্যবহৃত হয়, এবং তারপরে কিন্তু 22শে সেপ্টেম্বর 1945-এ এটাকে অ্যাবান্ডন করে দেওয়া হয়। এবং এই যে টোটাল অ্যাবান্ডন ল্যান্ডটা এখানে যতটা দেখতে পাওয়া যাচ্ছে, আরো অনেকটা জায়গা রয়েছে যেটা এখন জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছে। বলা যেতে পারে যে এটা একটা মোটামুটি লুকিয়ে রয়েছে আর কি, এরকম একটা ঘুমন্ত অবস্থায়, সুপ্ত অবস্থায় রয়েছে। পরবর্তীকালে এটা নিয়ে সরকারের কি পরিকল্পনা রয়েছে না রয়েছে সেটা ঠিক জানা নেই, তবে এরকম একটা জায়গা, এত বড় একটা জায়গা এবং একদম হার্ট অফ দি ফরেস্ট, এটা একদম এরকম অ্যাবান্ডন্ট হয়ে পড়ে থাকা। আর সত্যি কথা বলতে এখানে কিন্তু সেই অর্থে কোনো পোস্ট ওয়ার কিন্তু সেরকম কোনো প্রুফ সেগুলোও কিন্তু কিছু চোখে পড়ছে না। তো একটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা, এটাই জয়পুর ফরেস্টে মূলত মানুষেরা দেখতে আসে। একবার ঘুরে দেখাবো যে জায়গাটা ওভারঅল কিরকম। মেদিনীপুর ও বাঁকুড়ার ঠিক বর্ডারে অবস্থিত এই পিয়ারডোবা এয়ারফিল্ড বা বাসুদেবপুর এয়ারডোম বেশ অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত, যার বেশিরভাগ অংশই কিন্তু এখন চলে গেছে জঙ্গলের দখলে। যেটুকু অংশ এখন অবশিষ্ট রয়েছে তার বেশিরভাগটাই কিন্তু ব্যবহৃত হয়
স্থানীয় মানুষদের গবাদি পশু বিচরণের ক্ষেত্র হিসেবে। ইতিমধ্যেই কিন্তু শুরু হলো তুমুল বৃষ্টি, এবং সেই বৃষ্টির কারণে আমাদের আর বেশিক্ষণ থাকা সম্ভব হলো না জঙ্গলের ভিতরে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম এখান থেকে বেরিয়ে যাওয়ার। যে কোনো ছোট 4 চাকা হ্যাচব্যাক গাড়ি নিয়ে কিন্তু এই জঙ্গলে অনায়াসেই প্রবেশ করা যায়। শুধু মাথায় রাখতে হবে যে বিষয়টি, তা হচ্ছে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেন ভালো থাকে। আদারওয়াইজ বর্ষাকাল ছাড়া অন্যান্য সময় এলে কোনো ছোট গাড়ি নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তবে যারা বাইক রাইড করতে ভালোবাসেন অথবা কোনো রাইডার গ্রুপ একসাথে যদি এখানে এক্সপিডিশনে আসতে চায়, তাহলে কিন্তু তাদের জন্য এটি একটি স্বর্গরাজ্য। এখান থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত গোকুলনগর গ্রাম, এবং সেই গ্রামেই রয়েছে কিন্তু ল্যাটেরাইট মাটির তৈরি গোকুলচাঁদ মন্দির। সময় থাকলে সেটিও একবার এখানে দেখে নেওয়া যেতে পারে। বৃষ্টি হচ্ছিল দেখে ঝপ করে যেন সন্ধ্যা নেমে এলো, এবং রাস্তার কন্ডিশন আরও খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা সেদিন আর নতুন করে কোথাও যাইনি। আমরা এখান থেকে সরাসরি চলে গেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। বর্ষায় গাড়ি নিয়ে জঙ্গলের ভিতর প্রবেশ করা এবং জঙ্গলকে এত কাছ থেকে দেখা এবং চারিদিকের এত সবুজ, এই সব কিছুই কিন্তু আমাদের কাছে একটা অনন্য অভিজ্ঞতা হিসেবেই থাকবে। জয়পুর ফরেস্ট থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত বিষ্ণুপুর ইউথ হোস্টেল ছিল আজকে আমাদের রাত্রিবাসের ঠিকানা। সো এবার আমরা রুমের ভিতরে চলে এসেছি। তো ইউথ হোস্টেলের রুমের একটু রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, একবার দেখিয়ে দিচ্ছি রুমটা কিরকম। এটা একটা ডাবল বেড রুম, স্ট্যান্ডার্ড ডাবল বেড এসি রুম। এখানে একটা টিভি রয়েছে, কিন্তু ওরা প্রথমেই বলে দিয়েছে টিভিটা চলবে না। 2টো পিলো দিয়েছে, এখানে একটা আলমিরা দিয়েছে। আলমিরার ভিতরে সেরকম কিছু নেই, রাখার জন্য জায়গা রয়েছে, একটা এক্সট্রা পিলো দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে আলমিরাটা, আর সামনে একটা মিরর লাগানো রয়েছে। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, পাশে একটা বেড সাইড, একটা ড্রেসিং টেবিলের পাশে একটা ছোট্ট টেবিল রয়েছে যেখানে জিনিসপত্র রাখা যেতে পারে। কয়েকটা ড্রয়ার রয়েছে, 2টো প্লাস্টিক চেয়ার রয়েছে। পিছনে একটা উইন্ডো রয়েছে, সেটার ব্যাক সাইড, সেটা আর এখন খুলছি না, সন্ধেবেলা। ওয়াশরুমে যাচ্ছি, এটা ওয়াশরুম। এখানে একটা ছোট্ট ডাস্টবিন দিয়ে দিয়েছে রুমের মধ্যেই। ওয়াশরুমটা যদি যাই, ওয়াশরুমটা একটা বেসিন রয়েছে আর একটা হচ্ছে কোমোড রয়েছে। মোটামুটি পরিষ্কার, খুব একটা নোংরা নয়, ওয়াশরুমটা ঠিকঠাকই আছে। এখানেও একটা মিরর রয়েছে, এখানে একটা গিজার রয়েছে, কিন্তু এই গিজার বলো বা এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব একটা ভালো যে চলবে এটা আমার ধারণা নেই। কারণ প্রথমেই ওরা বলে দিচ্ছে যে এদের এখানে সার্ভিসের ইস্যু রয়েছে, যেটা ওরা প্রথমেই অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, এবং অফলাইন বুকিং কিচ্ছু হয় না এখানে। তো যেটাই করতে হবে সেটা হচ্ছে অনলাইন বুকিং করে আসতে হবে। সো আমরা জাস্ট, তোমরা দেখলে যে আমরা রুমে চেক ইন করলাম। এটা গভর্নমেন্টের যে ইউথ হোস্টেল রয়েছে সেই ইউথ হোস্টেলে আমরা চেক ইন করলাম। নামটা ইউথ হোস্টেল শুনে মনে করার কোনো কারণ নেই যে এখানে জেনারেল গেস্ট থাকতে পারবে না, জেনারেল গেস্টও এখানে থাকতে পারে। তার জন্য অনলাইন রিজার্ভেশন করে আসতে হবে। আর এটা একেবারে মানে আমাদের বিষ্ণুপুর শহরের একদম হার্ট অফ দ্য সিটিতে। তো এখান থেকে লোকাল অ্যাট্রাকশন গুলো আমরা মোটামুটি সবকিছু কালকে ঘুরে দেখবো। তার যে ভিডিওটা, বিষ্ণুপুর ঘোরার যে আমাদের যে ভিডিওটা, সেটা একটা সেপারেট ভিডিওতে আসবে। তো কেমন লাগলো আপনাদের এই আমাদের জয়পুরের যে ছোট্ট ট্রিপ, মানে কামিং টুয়ার্ডস দি বিষ্ণুপুর, আমাদেরকে কমেন্টে এসে জানাতে পারেন। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে নেবেন। তো রাজা, মানে তোমার ওভারঅল জয়পুর ফরেস্ট এবং আশেপাশে? হ্যাঁ, জয়পুর ফরেস্টের অবভিয়াসলি ভালো লাগলো। আমি এমনিতেই মানে জঙ্গল প্রিয় লোক, ঠিক আছে, মানুষ। তো আমার ফরেস্ট তো সবসময় ভালো লাগে। আর সবার দিয়ে বেস্ট লাগলো আমার এই বিষ্ণুপুরে এই ইউথ হোস্টেল, যেটা নাকি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রয়েছে। এর আগে আমরা কখনো ট্রাই করিনি, এটা আমরা কখনো ট্রাই করিনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যেটা নাকি হোস্টেল গুলো রয়েছে। আমি দেখলাম যে অ্যাকোমোডেশন বেশ ভালো, আর হচ্ছে মেইন একদম প্রপার সিটিতে। সবগুলোই দেখলাম যে অনেকগুলো জায়গায় রয়েছে, অনেকগুলো জায়গায় রয়েছে প্রপার সিটিতে। বেশ ভালো, বেশ ভালো লাগলো।
এবার আপনারা কমেন্ট করবেন। এই রুমটায় আমাদের খরচ পড়েছে হচ্ছে 900 টাকা প্লাস একটা সার্ভিস ট্যাক্স আছে 50 টাকা আর প্লাস জিএসটি, ওই টোটাল 1054 না 1058 এটা হচ্ছে এই রুমটার কস্ট। আমি রাজীব সাহা। আমি রাজা সাহা। আর আপনারা দেখছেন গ্লোব টটার ইউটিউব চ্যানেল। আমরা ঘুরে বেড়াচ্ছি বাঁকুড়া বিষ্ণুপুরের বিভিন্ন জায়গায় এবং সেখানকার ভিডিও তুলে আপলোড করছি এই চ্যানেলে। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওগুলোকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।